নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো লাশের ওপর ট্যাক্স বসিয়েছেন, কিভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন তাপসকে বললেন খোকন। এরপরে রয়েছে ৮০% করোনার ভারতীয় ধরনে আক্রান্ত। জানাবো ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, বাইরে বের হলেই শাস্তি। রয়েছে ভ্যাকসিন দেওয়ার পর খুলবে কলেজ বিশ্ববিদ্যালয়, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে আইন পেশা এখন ব্যবসা হয়ে গেছে, মন্তব্য প্রধান বিচারপতির। এবং সবশেষে জানাবো ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন ২ ডিসি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। লাশের ওপর ট্যাক্স বসিয়েছেন, কিভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করবেন তাপসকে বললেন খোকন। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মেয়র সাইদ খোকন। তিনি বলেছেন, মেয়র তাপস কত % ভোট পেয়েছেন এই শহরের মানুষ জানে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইদ খোকন। কথা বলার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক এই মেয়র। তাপসকে পরামর্শ দিয়ে তিনি বলেন, যাই হোক, ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। আরে ভাই, ঢাকার মরা লাশের ওপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন, কিভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন? আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে আওয়ামী লীগের জন্য পরিবারের ত্যাগের কথা তুলে ধরেন। এ সময় বলেন, আজকেই সময় দেখবার জন্য, আজকেই অবস্থা কি দেখবার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা জীবন দিয়েছিলাম। আজকে কি এই সময় দেখবার জন্য ত্যাগ করেছিলাম? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, বিচার আপনারা করবেন। নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার পেছনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ইন্ধন রয়েছে বলে মনে করেন খোকন। তিনি বলেন, কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবে, আমরা এটা মেনে নিতে পারি না। আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। ৮০% করোনার ভারতীয় ধরনে আক্রান্ত। বাংলাদেশে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই মরণ ভাইরাস ছড়িয়ে পড়ছে দেশের গ্রামগঞ্জে। এদিকে আবার ভারতকে মৃত্যুপুরীতে পরিণত করা ডেল্টা ধরন বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দেশে গত ২ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৮০% ভারতীয় ধরন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। এক গবেষণায় এমন চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। এস এম আলমগীর জানান, মে ও জুন মাসে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। ফলাফলে ৮০%-এর মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে, ১০ থেকে ১২%-এর মধ্যে সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট এবং বাকিদের মধ্যে অন্য ধরন পাওয়া গেছে। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে রবিবার দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের ১৯ এপ্রিলও ১১২ জনের মৃত্যু হয়। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৩৮৮ জনে। ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, বাইরে বের হলেই শাস্তি। কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা জারি করেছে। আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পর খুলবে কলেজ বিশ্ববিদ্যালয়, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে, আর সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে খুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানও। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনাকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারী প্রাদুর্ভাবের শুরু থেকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে দূরশিক্ষণের কার্যক্রম চলছে। বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে করে প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের দীর্ঘ ১ বছর শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখা সম্ভবপর হয়েছে। আইন পেশা এখন ব্যবসা হয়ে গেছে, মন্তব্য প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন পেশা একটি সেবামূলক পেশা।
অসহায় অসচ্ছলদের জন্য একজন আইনজীবীকে শতকরা 10টি মামলা ফ্রি করে দেওয়া উচিত। তিনি বলেন, আইনজীবীরা একসময় টাকাও চাইতেন না, গাউনের পেছনে পকেট থাকতো, সেখানে ফি দিত। পকেটে কি দিল তা আইনজীবী দেখতেন না, কিন্তু এখন আইন পেশা ব্যবসা হয়ে গেছে। মঙ্গলবার একটি মামলার ভার্চুয়াল শুনানিতে আপিল বিভাগের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন। ওই সময় সংশ্লিষ্ট মামলার আইনজীবী যুক্ত ছিলেন না, পরে আদালতে যুক্ত হয়ে তিনি সময় প্রার্থনা করেন। এ সময় আদালত বলেন, অ্যাডভোকেট অন রেকর্ড হবেন আর শুনানির সময় উপস্থিত থাকবেন না, তা কেমনে হয়? এটি কি ছেলেখেলা পেয়েছেন? কেউ না থাকলে টেস্ট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়ে মামলা শেষ করে দেব। তবে এসব মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় ডিফেন্স আইনজীবীদের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ বাড়ানো উচিত বলে মন্তব্য করে আদালত। ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন 2 ডিসি। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের ক্রোক হওয়া অবৈধ সম্পদ দেখভাল করবেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক যুগান্তরকে বলেন, ওসি প্রদীপ কুমার দাসের ক্রোক হওয়া সম্পত্তি এতদিন মামলার তদন্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, এ কারণে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রদীপের নামে থাকা কক্সবাজারের ফ্ল্যাট, কক্সবাজার জেলা প্রশাসক এবং চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার ভবন, পাঁচলাইশ এলাকার জায়গা ও 2টি গাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসকের দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন। গত বছরের 23 আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। মামলায় তাদের বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়। যে কারণে পদ ছাড়লেন বিএনপির কেন্দ্রীয় 2 নেতা। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটিতে। সেই পদ ছেড়ে দিয়েছেন 2 নেতা। তারা হচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হানিফ এবং কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান। তারা সোমবার একযোগে পদত্যাগ করেছেন। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মেজর অবসরপ্রাপ্ত হানিফ এবং কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান। হঠাৎ 2 নেতার পদত্যাগের রাজনৈতিক অঙ্গনে শোরগোল চলছে। কেন তারা পদত্যাগ করেছেন সেই প্রশ্ন এখন মুখে মুখে। পদত্যাগপত্রে কারণ হিসাবে তারা ব্যক্তিগত এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে হানিফ জানান, ব্যক্তিগত কারণে পদ ছেড়ে দিয়েছেন, বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। সোমবার আমি এবং কর্নেল শাহজাহান একই সঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি। দল থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি থেকে পদত্যাগ করেছি। এই 2 নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স কিছু জানেন না বলে দাবি করেছেন। গার্মেন্টস খোলা বা বন্ধের সিদ্ধান্ত দেবে মন্ত্রিপরিষদ বিভাগ, জানালেন বাণিজ্যমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণ রোধে 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মধ্যেও তৈরি পোশাক কারখানাগুলো খোলা রাখতে চান মালিকরা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সন্ধ্যার পর সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, লকডাউনের সব ধরনের নিয়মকানুন মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চান। এ সেক্টরে কর্মরতরা বাসা থেকে বের হয়ে সোজা ফ্যাক্টরিতে যান। ফ্যাক্টরিতে ঢোকার সময় তাদের পরীক্ষা করা হয়, শরীর কেমন সেটি দেখা হয়, তাদের হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক পরানো হয়। আবার একইভাবে তারা বাসায় ফিরে যান। ফলে সমাজের আরেক শ্রেণীর সঙ্গে মেশার সুযোগ তাদের খুব কম। ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, এবার কর্মসূচি তৃণমূল থেকে। নানা ঘাত প্রতিঘাতে অনেকটাই বিপর্যস্ত বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে। সরকারের মেয়াদের মাঝামাঝি পর্যায়ে এসে নিজেদের গুছিয়ে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা গেছে, এবারের আন্দোলন ও কর্মসূচি একটু ভিন্নধর্মী হবে। দল কিংবা দলীয় শীর্ষ নেতৃত্বের মুক্তি কিংবা দেশে ফেরানোর দাবি প্রাধান্য না দিয়ে জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজপথের এই বিরোধী দল। দেশের মানুষের জীবন জীবিকা, বেঁচে থাকার সংগ্রাম, বৈষম্য, অর্থনৈতিক দুর্দশা, বঞ্চনার বিষয়গুলো প্রাধান্য পাবে। দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া, গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামবে বিএনপি। পাশাপাশি কর্মসূচিতে থাকবে গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবি। এবারের কর্মসূচির বাস্তবায়ন হবে ভিন্নভাবে। আগে কেন্দ্র থেকে কর্মসূচি দিলে তৃণমূল বাস্তবায়ন করত, এবার তৃণমূল থেকে জেলা মহানগর কমিটি কর্মসূচি দিয়ে রাজপথে থাকবে। কেন্দ্র সেগুলো মনিটরিং করবে। বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বিএনপি নেতারা মনে করছেন, করোনাকাল এই সরকারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এই জুজু দেখিয়ে সরকার সব ধরনের ঘরোয়া কর্মসূচিও বন্ধ রেখেছিলেন দীর্ঘদিন। আবারও বিধিনিষেধ দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। 1 বছরেরও বেশি সময় ধরে বিএনপি করোনার কারণে নাম সর্বস্ব কর্মসূচি পালন করে আসছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপলব্ধি, এভাবে চললে কোনোদিনই
ক্ষমতায় আসা সম্ভব হবে না, ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ রাজপথ, সেই পথেই বেছে নেওয়ার সিদ্ধান্ত তাদের। এখন এই বড় ধরনের কোনো কর্মসূচি দেওয়ার আগে তৃণমূলকে প্রস্তুত করতে চায় দলটি, তাই এবার জাতীয় ও স্থানীয় নানা সমস্যা নিয়ে মাঠে নামতে সব সাংগঠনিক জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে বিদ্যুৎ পানির দাম বাড়ানো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, সিটি কর্পোরেশনের ট্যাক্স বৃদ্ধি, স্বাস্থ্য খাতে ব্যর্থতা, স্থানীয় রাস্তা ব্রিজ নির্মাণে অনিয়ম সহ জনসম্পৃক্ত নানা ইস্যুতে কর্মসূচি পালন করতে হবে। ইতোমধ্যে অনেক জেলা শাখা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি সহ নানা কর্মসূচি শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। স্থায়ী কমিটি মনে করে করোনা পরিস্থিতিকে এখন রাজনৈতিকভাবে ব্যবহার করছে সরকার। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি করোনার অজুহাতে বছরের পর বছর কর্মসূচি গুটিয়ে বসে থাকতে পারে না। সরকারের নানা অনিয়ম, অত্যাচার, দুর্নীতি সহ সব অন্যায়ের প্রতিবাদে বিএনপির কাছে এই কর্মসূচি প্রত্যাশা করে জনগণ। তাদের প্রত্যাশা পূরণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিকল্পনা করছেন। স্থানীয়ভাবে কর্মসূচি পালনের উদ্যোগ এরই অংশ।